একাধিক ব্যক্তি যদি একটা সন্তানের জন্য ইআইসি দাবি করে থাকে, কে এটার দাবিদার? আইআরএস এর টাই ব্রেকার নিয়ম অনুযায়ী কে আর্ন ইনকাম ট্যাক্স পাবে? যা থাকতেছে আপনার মার কাছে, বাবা যদি চলে যায় সেপারেটলি, কিন্তু আপনার হচ্ছে মায়ের যদি কোনো ইনকাম না থাকে তাহলে আপনার ক্রেডিটটা মিট যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটা আপনি কিভাবে ক্রেডিটটা নেবেন? একটা বাচ্চা কিন্তু আপনি দুইজনে ক্লেম করতে পারবেন না। যার অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম বেশি সেই তাকে ক্লেম করবে। তাহলে সেই ক্ষেত্রে আইআরএস এর বেনিফিটটা কি? কারণ অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম বেশি থাকলে কিন্তু অনেক সময় ইআইসি কম পাওয়া যায়। আইআরএস টাই ব্রেকার রুলস আসলে এইটা কি, এই রুলসটা এবং এই সুপারসিডিং রিটার্নস যেটাকে আমরা আইআরএস এর টাই ব্রেকার নিয়ম অনুযায়ী কে আর্ন ইনকাম ট্যাক্স পাবেন? অর্থাৎ একাধিক ব্যক্তি যদি একটা সন্তানের জন্য ইআইসি দাবি করে থাকে, কে এটার দাবিদার? জি, দিস ইজ আ গুড কোয়েশ্চেন, কারণ এটা প্রায় সময় আমাদের কমিটি দেখি। সো একটা বাচ্চা যদি দুইজনে দাবি করতে চায়, সো লেটস সে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দুইজন, বাচ্চা হচ্ছে একটা। সো প্রথম হচ্ছে বাচ্চা যার কাছে থাকবে সেই হচ্ছে প্রথমে ক্লেম করতে পারবে। সো লেটস সে হাজব্যান্ড ওয়াইফ, তারা বলতেছে ওকে তুমি সেপারেটলি থাকো, বাট আমি আমার বাচ্চা নিয়ে থাকতেছি। বাচ্চা যার কাছে থাকবে সেই প্রথমে এটা ক্লেম করবে যে কাস্টোডিয়াল প্যারেন্ট হিসাবে। নাও এখন দুইজনে বলতেছে বাচ্চা এখন আপনি 6 মাস আপনার কার কাছে, মানে বাবার কাছে, আর 6 মাস হচ্ছে মায়ের কাছে। এখন রুলটা কি? এখন এটা কি মা করবে নাকি বাবা করবে, এটা নিয়ে একটা কনফিউজ হয়ে যায়। তখন যে রুলটা হচ্ছে টাই ব্রেকার রুল, যেটা আইআরএস বলতেছে ওকে, সো যেহেতু তোমরা সেম সময়টা থাকতেছে, যার কাছে বেশি ছিল সেইটা ক্লেম করার কথা, বা যেহেতু সমান সমান হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার টাই ব্রেকার রুলের মাধ্যমে যার অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম এজিআই বেশি সেই তার বাচ্চাকে ক্লেম করবে। এটা হচ্ছে টাই ব্রেকার রুল। প্রথমে বলি কাস্টোডিয়াল, পরে যদি সমান সমান হয়ে যায়, আপনি 6 মাস আপনার কাছে থাকলো আর 6 মাস যদি আপনার আরেকটা প্যারেন্টের কাছে থাকে, তাহলে যদি সমান সমান হয় সেক্ষেত্রে আইআরএস দেখবে আপনার কাছে টাই ব্রেকার রুলে গিয়ে যার অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম বেশি সেই তাকে ক্লেম করবে। তাহলে সেই ক্ষেত্রে আইআরএস এর বেনিফিটটা কি? কারণ অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম বেশি থাকলে কিন্তু অনেক সময় ইআইসি কম পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে তারা এই রুলটা করেছে। তবে এটা প্রায় সময় দেখা যায় ফার্স্ট কাস্টোডিয়াল থাকতে হবে, তারপর যার কাছে বাচ্চা বেশি দিন থাকবে সেই দেখাবে। আর যদি মনে করেন সমান সমান হয়ে যায় তাহলে এটা টাই ব্রেকার রুল হবে। এটাতে গিয়ে আপনার যার অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম বেশি থাকবে সেই এই বাচ্চাটাকে দেখাবে। আবার একটা বাচ্চা কিন্তু আপনি দুইজনে ক্লেম করতে পারবেন না। নাও আমাদের মধ্যে আবার যেটা হয়, যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড ওরা যদি সেপারেট হয়ে যায়, যে বাচ্চা থাকতেছে আপনার মার কাছে, বাবা যদি চলে যায় সেপারেটলি, কিন্তু আপনার হচ্ছে মায়ের যদি কোনো ইনকাম না থাকে তাহলে আপনার ক্রেডিটটা মিট যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটা আপনি কিভাবে ক্রেডিটটা নেবেন? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মা চাইলে তাকে একটা রিলিজ ফর্ম দিতে পারে, কাকে? বাচ্চার বাবাকে, যে তুমি আমার এই বাচ্চাটাকে দেখাতে পারবে। নন প্যারেন্ট রুল এটাকে বলে নাকি সেটা কি জিনিস তাহলে? নন প্যারেন্ট রুল হচ্ছে এটার জন্য আরেকটা ক্রেডিট আছে, নন কাস্টোডিয়াল প্যারেন্ট। এটা হচ্ছে আপনি ওকে রিলিজ করে দিচ্ছেন, একটা ফর্ম, আই ফরগট দ্য ফর্ম নেম। সো ওই রিলিজ করে কত বছর আপনার বাবা এটা দেখাতে পারবে, তাহলে সেক্ষেত্রেও আপনি আর কোনো সমস্যা করবেন না। তাহলে অনেক সময় দেখা যায় যে না, বাচ্চাটা আমার বাচ্চা আমি দেখাবো, তুমি কেন দেখানো, যে ওইটা রিলিজ করে দিলে তখন সে দেখাতে পারে। তো অনেকগুলো রুল আছে। তবে আপনার ইআইসির ক্ষেত্রে এটা ভেরি ইম্পর্টেন্ট, ইআইসি নেওয়ার জন্য, আর্ন ইনকাম ক্রেডিট নেওয়ার জন্য। আরেকটা যেটা সুপারসিডিং, যেটা আমি যেটা বলতেছিলাম, এই ওয়ার্ডটা আমাদের কমিটি হয়তো অনেকে জানেন না যে জিনিসটা কেন বলি। কারণ যখন ট্যাক্স ফাইলে কোনো ভুল হয়, আপনিও জানেন সেটা হচ্ছে অ্যামেন্ডেড রিটার্ন, রাইট? সো অ্যামেন্ডেড রিটার্ন করে ট্যাক্সটা ঠিক করতে হয়। তা আমরা এখন বলি আইআরএস যেটা আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে যে তোমার রিটার্নটা সুপারসিডিং রিটার্ন করতে পারো। কিভাবে? এটা ডিউ ডেটের আগে যদি আপনি ফাইলটা আপডেট করতে পারেন। এর অর্থ কি? মনে করেন আপনি ট্যাক্স ফাইল করে গেলেন, যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার একটা W2 মিস হয়ে গেল, অথবা আপনার ফাইলিং স্ট্যাটাস সিঙ্গেল ছিল, হেড অফ হাউস হোল্ড ছিল, আপনি সিঙ্গেল করে এটা করলেন। তাহলে সেক্ষেত্রে
এই ফর্মটা আপনি আপনার যে অ্যামেন্ডমেন্টের পরিবর্তে এটা আপনার করতে হবে সুপারসিডিং ট্যাক্স রিটার্ন, সেটা হবে আপনার অরিজিনাল ট্যাক্স রিটার্ন। তাহলে আপনার অ্যামেন্ডমেন্ট আর করতে হবে না। সো এটা অ্যামেন্ডমেন্ট হিসাবে ধরাও যাবে না। সো আপনার এটা মনে করবেন এটা অরিজিনাল রিটার্ন। তাহলে আপনার এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনি কেউ যদি কোনো অফিসে যায়, ও তুমি এটা মিস করছো, অসুবিধা না, একটা অ্যামেন্ডমেন্ট করবে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্য অ্যামেন্ডেড। অ্যামেন্ডেড হচ্ছে আরো এক্সপেন্সিভ, এটা আবার ডাবল ফি, রাইট? এখানে শুধু একটা জিনিস আপনার ক্লিক করতে হবে, সফটওয়্যার কিন্তু সিস্টেম করা আছে, সুপারসিডিং দিয়ে এই রিটার্নটা সাবমিট করলে এটা হয়ে যাবে আপনার অরিজিনাল রিটার্ন। সো এর একটা সুবিধা কি, মনে করেন আপনি বাড়ি কিনতে গেলেন, বাড়ি কেনার সময় যখন আপনার ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্টটা আপনার নেওয়া হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় অ্যামেন্ডমেন্টের ইনফরমেশনটা আসতে অনেক দেরি হয়, আবার দেখা যায় যে নাম্বারটা ঠিক মতো আসে না, রাইট? কিন্তু আপনার সুপারসিডিং দিয়ে যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার পুরো রিটার্নটা চলে আসে অ্যাজ এ অরিজিনাল হিসাবে। সো দ্যাটস দ্য আনাদার গুড থিংস। আমি সাজেস্ট করবো যারা কোনো কারণে যদি কোনো কিছু মিস করে থাকেন, তবে এটা করতে হবে ডিউ ডেটের মধ্যে, ইনক্লুডিং এক্সটেনশন। সো এপ্রিল 15 তারিখের মধ্যে এটা করতে হবে, কারণ অ্যামেন্ডমেন্টটা আপনি 3 বছর সময় পাচ্ছেন, এটা কিন্তু 3 বছর সময় নেই। এটা কি কারণ ডিউ ডেটের মধ্যে আপনার করতে হবে, এটা একটা সুবিধা। সো সুপারসিডিংটা আপনারা করবেন যদি হঠাৎ করে কোনো বাসায় যাওয়ার পরে তো আমরা দেখি যে আমি আরেকটা W2 রেখে আসছি, বাট এই মাত্র এটা পেলাম, কিংবা আমি হেড অফ হাউস হোল্ড ছিলাম, এই আপনারা এটা এই সিঙ্গেল করেছেন, তাহলে আপনার টেনশনের কিছু নেই, এবং পিটাও দিতে হবে, এটা সিম্পল ভাবে আপনি ট্যাক্স রিটার্নটা করতে পারলেন। অনেক ধন্যবাদ জনাব হাশেম। আরেকটা জিনিস না বললেই নয়, এটাও আমার কাছে অনেকগুলো প্রশ্ন আসে, বলবেন, কিন্তু তার আগে মোহাম্মদ টিপু রহমান আজকে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে একটি প্রশ্ন রেখেছেন। তিনি বলতেছেন যে হাউ ক্যালকুলেট রেন্টাল প্রপার্টি ডেপ্রিসিয়েশন expenses. Yeah, how calculate rental? আপনি দেখেন, আপনি যখন ক্যাজুয়াল করবেন তখন সেখানে তো আপনার ফার্স্ট ইনকাম দেখালেন, তো আমরা আদার এক্সপেন্স, দেন আপনি ডিপ্রিসিয়েশন, দেয়ার ইজ এ ফর্ম আই বিলিভ 4565, নাম্বারটা এক্স্যাক্টলি মনে নেই। সো ওই 456 যদি আপনি যদি এটা নিয়ম হচ্ছে IRS রুল হচ্ছে 27.5 ইয়ার পর্যন্ত নিতে পারবেন, তবে সেটা যদি আপনি আপনি ক্যালকুলেশন করেন, সেটা ফর্ম আছে, এটা আপনি লাইন বাই লাইন গিয়ে আপনি দেখতে পারবেন বেসড অন আপনার বেসিস, আপনার টোটাল এটা কত ছিল, কখন পারচেস ডেট, কখন আপনি এটা কত টাকা ছিল, তো সেটার উপর ভিত্তি করে লাইন বাই লাইন গিয়ে আপনি এটা ক্যালকুলেশন করতে পারেন। তবে একটা সুবিধা হচ্ছে আপনি সফটওয়্যার ইজিভাবে করে ফেলে, সো আপনি এখানে দেখতে পারবেন। তবে আপনার পার্সেন্টেজটা এবং দুইটা জিনিস ঠিক রাখতে হবে, একটা হচ্ছে পারচেস ডেটটা এবং আপনি সেটা কখন সার্ভিসে দিয়েছেন। আপনি মনে করেন বাড়ি কিনেছেন 2023-তে, কিন্তু আপনি রেন্টাল দিয়েছেন 24-এ, তো ওই জিনিসটা আপনার বসাতে হবে এক্স্যাক্টলি। এবং পারচেস প্রাইস আপনি কিনেছেন $500,000 দিয়ে, কিন্তু যদি আপনি আরো এডিশনাল কোনো কাজ করে থাকেন যেটা আপনার বেসিসে যোগ হবে, সেটা আপনি অ্যাড করবেন, দেন ইউ ডু ডিপ্রিসিয়েশন, তাহলে আপনি বড় বেনিফিট পাবেন 27.5। অনেক ধন্যবাদ মোহাম্মদ টিপু রহমান। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং কিভাবে হিসাব করতে হয় নিশ্চয়ই বুঝেও ফেলেছেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, জনাব মোহাম্মদ হাশেম 2 মিনিট সময় আছে, সেটার উপরে আপনি কি আলাপ করতে চান? 2 মিনিটে যেটা বলতে চাই, যেটা হচ্ছে যারা সোলার এনার্জি ক্রেডিট, যেটা এটা অনেকে বলে যে আমি এটা পাচ্ছি না কেন। সো সোলার এনার্জি ক্রেডিটটা হচ্ছে নন রিফান্ডেবল ক্রেডিট। আপনার যদি ট্যাক্স লাইবিলিটি না থাকে তাহলে এটা আপনি পাবেন না। তবে সোলারের যে কস্টটা, লেস আপনি 50,000 যদি সোলারের কস্ট পড়ে, তাহলে এখান থেকে আপনি 30% আপনার ক্রেডিট পাবেন, নন রিফান্ডেবল ক্রেডিট। এটা আপনার ট্যাক্সকে অফসেট করবে, এবং আপনি যদি ফুল নিতে না পারেন, এটা আপনি ফরওয়ার্ড হয়ে আপনি নেক্সট ইয়ার নিতে পারবেন। তো দ্রুপ আপনি স্টেট থেকে আপনি $5,000 পাবেন। সো এই বছর আপনি যদি লাইবিলিটি $2,000 হয়, অ্যানাদার $3,000 যদি থাকে, সেই 3,000 আপনি 5 ইয়ার পর্যন্ত আপনি নিতে পারবেন। সোলার এনার্জিটা আপনার এইভাবে নেবেন। আরেকটা পয়েন্ট না বললেই নয়, যেটা হচ্ছে অ্যামাজন গ্রোসারি সিট। যারা অ্যামাজনে এবং ইবে দেন আদার প্ল্যাটফর্মে বিজনেস করেন, তাদের কিন্তু তাদের খরচটা নিয়ে তখন আপনার ব্যাংকে ওরা টাকাটা ডিপোজিট করে। আপনি ব্যাংক ডিপোজিট দিয়ে আপনি যদি ট্যাক্স রিটার্ন করেন, সেটা অডিট হওয়ার সম্ভাবনা বেশি। আপনি অ্যামাজন থেকে লগ ইন করে আপনি 1099 নেবেন, সেখানে পুরো ইনকামটা থাকে, পুরো ইনকাম নিয়ে তারপর আপনি এক্সপেন্সগুলো দেখিয়ে আপনি এটা করবেন। এটা কিন্তু অনেকে ভুল করে, আপনার রিপোর্টিং ঠিক রাখতে হবে। আপনি যদি যোগ করেন, এটা কিন্তু আপনার এক্সপেন্সের পরে, কিন্তু গভর্নমেন্টের কাছে তারা রিপোর্ট করতেছে 1099 হুইচ ইজ ফুল গ্রোস রিসিট, এটা আপনাকে রিপোর্ট করতে হবে। আর যদি সময় থাকে, হয়তো এডুকেশন ক্রেডিটটা একটু বলে দিই, 1 মিনিটে লাগবে। এডুকেশন হচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট অ্যান্ড আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, এটাও কিন্তু আপনার এলিজিবল। সো $2,500 হচ্ছে আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট, তার মধ্যে 40% হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট, যেটা $1,000 ট্যাক্স লাইবিলিটি না থাকলে এটা আপনি পাবেন। আর $2,000 হচ্ছে আপনি যারা মাস্টার ডিগ্রি করতেছেন, PhD করতেছেন, তারা পাবেন
লাইফ টাইম লার্নিং ক্রেডিট হচ্ছে নন রিফান্ডেবল ক্রেডিট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।